সেটা তো অনেক দিন আগেকার কথা। তারপর সেই মনে আছে, বাবা আমাদের একবার দুজনকে মেলাতে একসাথে দেখে ফেলেছিল। বাবা, মনে থাকবে না আবার? তারপর তো তুমি দুদিন স্কুলেও যাওনি, সেটাও মনে আছে। সত্যি, সেই দিনগুলোর কথা মনে পড়লে আজও হাসি পায়। তাই না তাই? হায় রে, ভুলেই তো গেছিলাম। তাড়াতাড়ি রেডিওটা চালাও। কেন গো? আরে বাবা, এক্ষুনি তো ভালোবাসার শহর শুরু হয়ে যাবে, ভুলে গেলে নাকি? ও হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। হ্যালো গাইজ, আমি সুপর্ণা আর আপনারা শুনছেন রোম্যান্টিক অডিও সিরিজ ভালোবাসার শহর। আজ আপনাদের শোনাতে চলেছি প্রাক্তন। লিখেছেন শুভজিৎ বেড়া। তাহলে আর দেরি না করে শুরু করা যাক ভালোবাসার শহরের আজকের গল্প প্রাক্তন। বৃষ্টিটা সবেমাত্র ধরেছে, কিন্তু মেঘের গর্জন এখনো কমেনি। হাওয়ার দাপটে গাছগুলো একে অপরের উপর লুটিয়ে পড়ছে। দেখে মনে হচ্ছে যেন কত বছর পর দুটি মনের মানুষের মিলন ঘটছে। কিন্তু বাস্তব জগতে কি সত্যিই তা হয়? স্কুল গেটের সামনে থাকা ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছে রাহুল, এবং তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছে সায়নী। দূর থেকে বাস লরির শব্দ ভেসে আসছে। রাস্তা দিয়ে এক আধটা লোক বেল দিতে দিতে তাদের দুজনকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর সায়নী বলল, অনেক সময় দিয়েছি রে, আর দিতে পারছি না। বাড়ি থেকে এবার বিয়ের জন্য চাপ দিতে শুরু করেছে, তাই এবার আমার ভালোটা আমাকেই বুঝে নিতে দে। আর হ্যাঁ, আজকের পর থেকে প্লিজ আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবি না। সায়নীর বলা কথাগুলো শুনে রাহুল বেশ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আসল কারণটা কি সত্যি এটা, নাকি তোর দাদার বন্ধু সৌগত, যার সাথে তোর গত 3 মাস ধরে নতুন সম্পর্ক শুরু হয়েছে? রাহুলের কথা শুনে সায়নী যেন আরও ক্ষিপ্ত হয়ে উঠল। সে বলল, মানে কী সব যাতা বকছিস তুই? আর কে সৌগত? আমি কোনো সৌগত টৌগতকে চিনি না। আর কত মিথ্যে বলবি? এবার তো অন্তত সত্যিটা বল। হ্যাঁ, আছি আমি রিলেশনে, কিন্তু তার কৈফিয়ত আমি তোকে কেন দিতে যাব সেটা তো বুঝলাম না। কৈফিয়ত আমি চাইছিও না, আমি শুধু বলছি যে কী এমন কমতি ছিল আমার মধ্যে যেটা তুই সৌগতর মধ্যে খুঁজে পেলি। রাহুলের কথায় সায়নী কোনো উত্তর দিল না, বরং সে তার স্কুটিটা স্টার্ট দিয়ে বলল, আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি, এবার তুই যা খুশি ভাবতে পারিস। কথাটা বলেই সায়নী তার স্কুটি নিয়ে চলে যায়, কিন্তু রাহুল সেখানেই দাঁড়িয়ে থাকে। যাই। দরজা খুলতেই ইন্দ্রাণী দেবী দেখলেন তার একমাত্র ছেলে রাহুল জল ভরা চোখে দরজার সামনে দাঁড়িয়ে আছে। কি রে, কিছু হয়েছে নাকি? মায়ের প্রশ্নে রাহুল কোনো উত্তর দিল না। হাতে থাকা ছাতাটা দরজার পাশে রেখে সে সোফায় গিয়ে বসল। ছেলের এই আচরণে ইন্দ্রাণী দেবী বেশ অবাক হলেন। কিছু একটা আন্দাজ করতে পেরে তিনি বললেন, সায়নীর সাথে কি তোর কিছু হয়েছে? কথাটা শোনার সাথে সাথে রাহুলের চোখ দিয়ে জল বেরিয়ে এলো। একটু বিরক্ত হয়েই সে বলল, কেন? আমি কি বললাম কিছু হয়েছে? মা হয়ে এটুকু তো বুঝি যে তোর কি হয়েছে আর কি হয়নি। এই বলে তিনি রাহুলের পাশে এসে বসলেন। তারপর তার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, ছাড়, অত মন খারাপ করিস না, যা হয় ভালোর জন্যই হয়। তুমি এসব বুঝবে না।
আর যদি এটুকুও বুঝতে, তাহলে হয়তো এ কথাটা বলতে না। কথাটা শুনে ইন্দ্রাণী দেবী বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, জানিস তো বাবু, এই পুরনো প্রেম জিনিসটা না অনেকটা ওই হাড়ের ব্যথার মতো, যেটা তুই বাইরে থেকে এক ফোঁটাও বুঝতে পারবি না, কিন্তু একটু আঘাত পেলেই সেটা যেন আবার চাঙ্গা হয়ে ওঠে। মায়ের মুখে এরূপ অস্বাভাবিক কথা শুনে রাহুল যেন একটু অবাক হয়। চোখের জল মুছে সে বলে, তোমার সাথেও কি এরকম কিছু হয়েছিল? রাহুলের কথা শুনে ইন্দ্রাণী দেবী হেসে উঠলেন। তিনি বললেন, শোন তাহলে। দিনটা ছিল সম্ভবত 19শে এপ্রিল। অন্যান্য দিনের মতো সেই দিনও কলেজ শেষ হয়ে যাবার পর বাড়ি ফিরছিলাম। অনন্যা আর স্নেহা সেদিন কলেজে যায়নি, তাই আমি একাই ফিরছিলাম। কিন্তু কলেজের গেট থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে আমার সাইকেলের চেনটা গেল পড়ে। ধুর ধুর, এক্ষুনি সাইকেলের চেনটা পড়তে হলো। এখন তো কোনো দোকানও খোলা থাকবে না, কি করি এবার? এমন সময় দেখি কলেজের গেট দিয়ে একটা ছেলে ফোন ঘাঁটতে ঘাঁটতে বেরিয়ে আসছে। একটু ইতস্তত করেই আমি তাকে ডেকে বললাম, বলছি সাইকেলের চেনটা একটু তুলে দেবেন। আমার কথা শুনে কোনো কিছু না ভেবেই ছেলেটা সাইকেলের সামনে এসে দাঁড়ালো। তারপর চেনটা ঠিক করতে করতে বলল, কোন ইয়ার চলছে? অ্যাঁ? বলছি কোন ইয়ার চলছে? সেকেন্ড ইয়ার মানে এখনো থার্ড সেমিস্টার হয়নি। পরের মাসের শেষ দিকে ইন্টারনাল হতে পারে, তারপর থার্ড সেমিস্টার হবে। আরে আস্তে আস্তে, আমি এত কিছু জানতে চাইনি। ছেলেটার কথা শুনে আমি একটু লজ্জা পেলাম। সত্যিই তো, আমি বা কেন এত কিছু বলতে গেলাম। আপনার নামটা কি জানতে পারি? ইন্দিরা সেন। আর আপনার নাম? অরণ্য অধিকারী। কথাটা বলেই ছেলেটা আমার চোখের দিকে তাকিয়ে একটু মৃদু হেসে বলল, নিন, আপনার সাইকেলের চেন তুলে দিয়েছি। থ্যাংক ইউ। আপনি চেনটা না তুলে দিলে আমি এখন বাড়িই যেতে পারতাম না। আবার এসব কেন? আপনি সমস্যায় পড়েছিলেন, তাই আমি সাহায্য করলাম। আমি সমস্যায় পড়লে কি আপনি আমাকে সাহায্য করতেন না? করতেন তো? তাহলে আচ্ছা, তাহলে কিন্তু এই হেল্পটা ডিউ রইল আমার কাছে। যদি কোনোদিন আমার সাহায্যের প্রয়োজন হয় তাহলে নির্দ্বিধায় বলবেন। আচ্ছা, এবার আপনি সাবধানে বাড়ি যান। আসছি। ইন্দ্রাণী দেবীর বলে চলা কথাগুলো রাহুল মন দিয়ে শুনছিল। এবার সে তার মাকে থামিয়ে দিয়ে বলল, এর মধ্যে আবার ছেড়ে যাওয়ার কি হলো? উফ, বাবারে বাবা, এত অধৈর্য হলে হবে? এই বলে তিনি আবার বলতে শুরু করলেন। সেদিন রাতে জানিস তো কিছুতেই ঘুম আসছিল না। না চাইতেও সেই ছেলেটার কথা মাথার মধ্যে চলে আসছিল। পরদিন কলেজে অনন্যা আর স্নেহাকে পুরো ব্যাপারটা বললাম। ওরা তো শুনেই আমাকে রাগাতে লেগে গেল। মানে অরণ্য চৌধুরী তোর সাইকেলের চেন তুলে দিয়েছে? উফ, কি লাকি রে তুই। ধুর, কাল কেন যে কলেজ এলাম না জানি না। তোদের দুজনের কি সুন্দর প্রেম দেখতাম, সবটা মিস হয়ে গেল। এই থাম তো তোরা, একটা ছেলে সাইকেলের চেন তুলে দিতেই তার সাথে আমার প্রেম হয়ে গেল? তবে নয়তো কি, না হলে ওরকম একটা হ্যান্ডসাম ছেলে কটা মেয়ের ডেকে সাড়া দেয় বলতো? অনন্যা আর স্নেহার কথায় আমি চেঁচাচ্ছিলাম ঠিকই, কিন্তু আমার মনের মধ্যে কেমন যেন একটা ভালো লাগা কাজ করছিল। তোরা কি চিনিস ছেলেটাকে? আরে হ্যাঁ রে, ইংলিশ অনার্সের স্টুডেন্ট, আবার কলেজ ইউনিয়নের একজন নামকরা সদস্য যে। কলেজের সব প্রোগ্রাম ফেস্ট এরাই তো আয়োজন করে। তাই ভালো কথা বলছি, এই সুযোগ হাতছাড়া করিস না, পটিয়ে ফেল। ব্যাস, আবার শুরু হলি তো? এরপর বেশ কিছুদিন কেটে যায়। অরণ্যর সাথে, মানে ওই ছেলেটার সাথে আমার আর তেমন কথাবার্তাও হয়নি। কিন্তু হঠাৎ করেই একদিন কলেজের মাঠে সবার সামনে ও আমাকে প্রপোজ করে। আমিও আর না করতে পারিনি। ব্যাস,
তারপর আর কি, আর 5টা রিলেশনের মতোই আমরাও ঘুরতে যেতাম, মুভি দেখতে যেতাম, পড়া কামাই করে একসাথে সময় কাটাতাম, আবার রাত জেগে ফোনে গল্পও করতাম। এভাবে আমাদের সম্পর্কটা ভালোই এগোচ্ছিল। কলেজে আমার বেশ নাম হয়ে গিয়েছিল, কারণ কলেজ ইউনিয়নের একজন নাম করা সদস্যের গার্লফ্রেন্ড বলে কথা। একটু নাম হবে না, তা কি হয়? হঠাৎ ইন্দ্রাণী দেবী চুপ করে গেলেন এবং তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। মায়ের চোখে জল দেখে রাহুল বলল, এ কি মা, তুমি কাঁদছো কেন? চোখের জল মুছে ইন্দ্রাণী দেবী বললেন, জানিস তো বাবু, যখন কোনো সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ে, তখন সেই সম্পর্কটা আর বেশি দিন টেকানো যায় না। হ্যাঁ, আমার ক্ষেত্রেও সেটাই হয়েছিল। 25শে ডিসেম্বর অনন্যার জন্মদিন ছিল, তাই সে বছর জন্মদিনেতে আমাকে, অরণ্যকে আর স্নেহাকে তার বাড়িতে ইনভাইট করেছিল। কিন্তু সেদিন সম্ভবত আমি তোর মামা দাদুর সাথে, মানে আমার বাবার সাথে কোথাও একটা গিয়েছিলাম, তাই আমি অনন্যাদের বাড়ি যেতে পারিনি। পরদিন শুনেছিলাম যে অরণ্য আর স্নেহা সেদিন রাত করে বাড়ি ফিরেছিল। তাতে আমার কিছু মনে হয়নি, কারণ স্নেহা আমার ছোটবেলার বন্ধু, আর এমনিতে দুটো বন্ধু একসাথে রাত করে বাড়ি ফিরতেই পারে। তবে আমার ধারণাটা যে ভুল, সেটা আমি বুঝতে পারলাম কিছুদিন পর থেকে। অরণ্যকে হঠাৎ করেই দেখলাম কেমন যেন আমাকে এড়িয়ে এড়িয়ে চলছে। ফোন করলেও বিরক্ত হচ্ছে, সামান্য কথাতেও রেগে যাচ্ছে, এমনকি চোখের সামনে দেখতে পেয়েও না দেখার ভান করে চলে যাচ্ছে। ওর এই আচরণ দেখে আমি কিছুই বুঝতে পারছিলাম না, কারণ আমি জানতাম যে এমন কিছু কাজ আমি করিনি যেটা অরণ্যর খারাপ লাগতে পারে। তাহলে ও কেন আমার সাথে এরকম করছে? তাই আমিও ফোন আর মেসেজ দুটোই ধীরে ধীরে বন্ধ করে দিই। কিন্তু হঠাৎ একদিন সন্ধেবেলা ও নিজে থেকেই আমাকে ফোন করে। হ্যালো, কোথায় আছিস তুই? বাড়িতে। কেন? একবার স্কুল গেটের সামনে আসতে পারবি? যাচ্ছি। এরপর স্কুল গেটের সামনে গিয়ে দেখি অরণ্য দাঁড়িয়ে। আমাকে দেখতে পেয়ে সে বলল, কিছু কথা বলার ছিল, কিন্তু কিভাবে শুরু করব বুঝতে পারছি না। ওর কথা শুনে আমি একটু হেসে বললাম, যেটা বলতে চাইছিস বল না। সত্যি বলতে আমি আর এই সম্পর্কটা ক্যারি করতে পারছি না, কারণ এর জন্য আমার পড়াশোনা, আমার পলিটিক্যাল কেরিয়ারে ক্ষতি হচ্ছে। তাই আমার দ্বারা আর এই সম্পর্কটা টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। আর কিছু বলবি? না রে, এটুকুই বলার ছিল। আর আজকের পর থেকে আমরা যোগাযোগ রাখবো না। অরণ্যর কথা শুনে অজান্তেই আমার চোখের কোণে জল চলে এলো। কোনো রকমে নিজেকে একটু সামলে নিয়ে শান্ত স্বরে বললাম, দেখ, ছেড়ে যাবার আসল কারণ যে এটা নয় সেটা আমি জানি, তবে সত্যিটা আমি জানতেও চাই না, কারণ জোর করে সব করানো গেলেও কাউকে ভালোবাসা যায় না। শুধু একটা কথাই বলবো, যার সাথেই থাকিস না কেন ভালো থাকিস। এরপর তুমি কি করলে? জল ভরা চোখে রাহুল তার মাকে প্রশ্নটা করল, কিন্তু ইন্দ্রাণী দেবী কোনো উত্তর দিলেন না। বেশ কিছুক্ষণ পর তিনি বললেন, এরপর জানিস তো, প্রেম নামক জিনিসটার ওপর থেকেই আমার ভরসাটা উঠে গেল। একসময় মনে হতো যারা প্রেম করছে তাদের সবার সাথেই একদিন এরকম হবে। কিন্তু হঠাৎ একদিন
আমার জীবনে তোর বাবা আসে। যদিও আমাদের সম্পর্কটা অ্যারেঞ্জ ম্যারেজের মাধ্যমেই গড়ে উঠেছিল, তবে একটা মানুষ যে এতটা কাছের হতে পারে, মনের কথা বুঝতে পারে, সেটা তোর বাবাকে না দেখলে হয়তো আমি জানতামই না। তোর বাবা আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে, ভালোবাসা কাকে বলে সেটা চিনিয়েছে। তাই আজও মাঝে মাঝে মনে হয় যে অরণ্য যদি আমাকে ছেড়ে না দিত, তাহলে হয়তো এত ভালো মানুষটার সাথে আমার কোনো দিনও যোগাযোগই হতো না। কিন্তু করোনার সময় ভগবান সেই মানুষটাকেও আমার থেকে ছিনিয়ে নিলেন। কথাগুলো শুনে রাহুলের চোখ দিয়ে জল বেরিয়ে এলো। মায়ের হাতগুলো শক্ত করে ধরে সে বলল, এবার আমি বুঝতে পারছি মা, যে তুমি কেন বললে যা হয় ভালোর জন্যই হয়। আঁচল দিয়ে ছেলের চোখ মুছিয়ে ইন্দ্রাণী দেবী বললেন, জানিস তো বাবু, মাঝে মাঝে ভালোবাসার মানুষকে অনিচ্ছা থাকা সত্ত্বেও মুক্তি দিতে হয়, আর তার থেকে পাওয়া সেই স্মৃতিগুলোকে নিয়ে ভালো থাকতে হয়। কারণ আমি যদি সত্যি কাউকে ভালোবাসি, তাহলে আমি কি চাইব যে সেই মানুষটা কষ্টে থাকুক? তোদের জেনারেশনের কথাই ভাবনা, কত ছেলে মেয়ে তাদের প্রাক্তনকে গালিগালাজ করে, তাদের নামে খারাপ খবর রটিয়ে দেয়। এটাকে কি আর ভালোবাসা বলা যায়? তুই যখন কাউকে মন থেকে ভালোবাসবি, তখন তার সবটুকু নিয়েই ভালোবাসবি। তার ভালো দিকটাও যেমন ভালোবাসবি, তার মন্দ দিকটাও তেমন ভালোবাসবি। তাই ভালোবাসার মানুষকে সুখে রাখার জন্য কখনো কখনো তাকে হাসি মুখেই মুক্তি দিতে হয়। তোমায় যবে পাই দেখিতে, ওহে ক্ষণিক আলোকে আখির পলকে, তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে আস না মিটিতে, হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া হৃদয় না জুড়াতে, হারাইয়া ফেলি চকিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না? মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না? কি কেমন লাগলো আজকের গল্পটা জানাতে ভুলবেন না কিন্তু। আর এই রকম ভালোবাসার গল্প শুনতে হলে কিন্তু অবশ্যই আমাদের পাশে থাকতে হবে। আজকের মতো ভালোবাসার শহর এই পর্যন্তই। আজ তাহলে আসি। আর এমনিতেও তো কিছুদিন পর দেখা হচ্ছে এই শহরে। ততদিন মানুষকে ভালোবাসতে থাকুন আর শুনতে থাকুন ভালোবাসার শহর। এই ভালোবাসা শহরের গল্পগুলো শোনার পর যারা ভালোবাসতে জানে না, তারাও ভালোবাসতে শিখে যাবে। ঠিকই বলেছ। তা এবার নিচে চলো না, অনেক রাত হলো তো। হ্যাঁ গো, চলো চলো, কাল আবার অফিস আছে তো।